রাজধানী সহ সারা দেশে আজও চামড়া সংগ্রহে ব্যস্ত ট্যানারি মালিক ও আড়তদাররা। গরমে পচে নষ্ট হওয়ায় লোকসানে মৌসুমী ব্যবসায়ীরা। চামড়া সংগ্রহে লবণ সংকটে আড়তদাররা। এখন মালগুলো নষ্ট হবে, এখন লবণ দরকার পড়বেই, এই কারণে এই লবণ ব্যবসায়ীরা দামটা বাড়াই দিচ্ছে। লবণ যেটা ছিল 600 টাকা 700 টাকা যে দাম ছিল, এখন সেটা ডাবল হয়ে গেছে। আমরা কিনা হয়েছে আপনার 1800 1900, আমরা যে দাম দিয়ে কিনা হয়েছে তো সেই ন্যায্য দামটা আমরা পাচ্ছি না। আমরা কিনছি 3 লক্ষ টাকার, তারা যে রেট করতেছে এই রেটে আসতেছে 1,80,000 83,000 85,000 টাকার মতো আসতেছে। চট্টগ্রামে চামড়ার দাম কম হওয়ায় পাচার আশঙ্কা। আমার তো পুরো ধারণা চামড়া সীমান্তর চলে গেছে। ঈদের পরের দিনও সন্ধ্যা পর্যন্ত আমাদের কাছে চামড়া বেচা কিনা হয়, এখন কোনো মার্কেটে কোনো চামড়া নাই। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছেন পারমিতা হিম এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোরবানির দ্বিতীয় দিন রাজধানী সহ সারা দেশে চলছে বর্জ্য অপসারণের কাজ, এখনো কোথাও কোথাও না সরানোর অভিযোগ। গোপালগঞ্জের শিবপুরে মাইক্রোবাস ইজি বাইক সংঘর্ষে একই পরিবারের 6 জন সহ 7 জন নিহত, আহত 4। উন্নয়নে বাংলাদেশ এখন পৃথিবীতে এক বিস্ময়, নিউ ইয়র্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক। 24 ঘন্টার জন্য সারা দেশে ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে গ্রাহকরা, দ্বিগুণ দামে কিনতে হচ্ছে তেল। এবং ঈদের ছুটিতে প্রিয়জনকে নিয়ে রাজধানী সহ আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়, গরমেও ম্লান হয়নি উচ্ছ্বাস আর আনন্দ। আজও ব্যস্ত সময় পার করছেন চামড়ার পাইকারি বাজার, পোস্তা এবং হাজারীবাগের ব্যবসায়ীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে কাঁচা চামড়া আসছে সেখানে। তবে পোস্তা এলাকায় রাস্তা জুড়ে যানজট থাকায় এখনো চামড়া পাইকারদের হাতে পৌঁছায়নি। এতে অতিরিক্ত গরমে অনেক চামড়া পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, সময় বাড়ার সাথে সাথে চামড়ার দাম পড়ে যাওয়ায় লোকসানে পড়তে হবে তাদের। আড়তদাররা বলছেন, চামড়া সংগ্রহ বেশি হওয়ায় অনেক ব্যবসায়ী চামড়া কিনতে চাচ্ছেন না। তবে বিপুল পরিমাণ চামড়া সঠিক সময়ে মজুদের জন্যও লবণের সংকট দেখা দিয়েছে। এই সুযোগে লবণের দাম বেড়ে গেছে বলে অভিযোগ ট্যানারি মালিকদের। এই সারা রাত আর সারাদিনের জামের মধ্যে আছে। যানজটের কারণে পরিস্থিতিটা হলো চামড়া পোস্তামুখী না আসাতে অনেক ক্ষতি হয়ে যেতেছে চামড়ার প্রতি। প্রথম বলা হয়েছিল 2,000 টাকা অথবা 1,600 টাকা থেকে 2,000 টাকার মধ্যে চামড়া নিবে তারা আমাদের থেকে, এখন বলতেছে তারা 1,000 টাকা আমাদের চামড়া নিবে না। আমাদের নিবেদন সরকারের কাছে থাকবে যেন চামড়া ট্রাকগুলি সারা দিন রাত 24 ঘন্টা ঢাকাতে প্রবেশ করার মানে সুযোগ করে দেওয়া হয়। যে দেখছে এখন মালগুলো নষ্ট হবে, এখন লবণ দরকার পড়বেই, এই কারণে এই লবণ ব্যবসায়ীরা দামটা বাড়াই দিচ্ছে। 50% মাল নষ্ট হয়ে যাবে। যে দাম লবণ যেটা ছিল 600 টাকা 700 টাকা যে দাম ছিল, এখন সেটা ডাবল হয়ে গেছে। মানে 1100 1200 করে এখন রেট দিচ্ছে, যেহেতু পোস্তা এখন লবণ নেই, পর্যাপ্ত পরিমাণ কেউ স্টক করে না। দর্শক, কোরবানির পশুর চামড়া সংগ্রহের সর্বশেষ খবর আমরা জানবো। রাজধানীর পোস্তায় আছেন রিপোর্টার রামিম হাসান ও হাজারীবাগে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। আমরা প্রথমে চলে যাচ্ছি রামিমের কাছে। রামিম, পারমিতা, ঠিক সকালবেলা যে ভিড়টি আমরা দেখেছিলাম এই পোস্তা চামড়ার পাইকারি বাজারে, সেই ভিড়টি কিন্তু এখন নেই। অর্থাৎ আমরা কিন্তু সকাল থেকে দেখেছিলাম যে প্রচুর পরিমাণ ট্রাক এখানে সারিবদ্ধ হয়ে আটকে ছিল এবং সেই ট্রাকগুলো থেকে কিন্তু তারা মাল নামাতে পারছিল না এবং একটা ভালো রকমের একটা যানজটপূর্ণ অবস্থা কিন্তু এখানে লক্ষ্য করেছিলাম। অনেকে গতকাল সন্ধ্যা 6টার সময় আসার পরেও রাত এখানে পুরো রাত অপেক্ষা করার পরেও সকাল 10টা 11টা 12টা পর্যন্ত আমরা দেখেছি তারা তাদের সেই চামড়া বিক্রি করতে পারেননি। এবং এরপরে কিন্তু যে বিষয়টি দাঁড়িয়েছে, এখন কিন্তু পুরো জায়গাটি ফাঁকা হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে যে বিষয়টি আমরা জানাচ্ছিলাম যে চামড়া ব্যবসায়ী, বিশেষ করে মৌসুমী ব্যবসায়ী যারা,
তাদের যেই লোকসানের কথাটি বলছিলাম, এবং সেই লোকসানের মধ্যে থেকেই কিন্তু অনেকে চামড়া বিক্রি করে চলে গেছেন। কেউ কেউ যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তারা সেই চামড়া আগের জায়গাতে নিয়ে যাবেন এবং নিয়ে যাওয়ার পরে লবণ দিয়ে সেটা প্রক্রিয়াজাতকরণ করার পরে 10-15 দিন পরে বিক্রি করবেন, এরকম কিছু বিষয় দাঁড়িয়েছে। এবং পাশাপাশি লবণের দামের কথা যেটি বলছিলাম, এই পোস্তাতে এসে কিন্তু দেখা গেছে যে যারা রাতের বেলা এই চামড়াগুলো নিয়ে এসেছিল তাদের চামড়ার মধ্যে ইতোমধ্যে পচন ধরতে শুরু করেছে, এবং যেটি রাতের বেলা 2000 টাকা 1500 টাকা দাম ছিল সেই চামড়া কিন্তু এখন 1000 টাকাতেও অনেকে বিক্রি করতে পারেননি। তবে আমাদেরকে এখানকার যারা ব্যবসায়ীরা তারা জানিয়েছেন যে গতকালকে যে চামড়া ছিল তারা অনেকেই সেই চামড়া কিনছেন না। এখন তারা যেটি করবেন, আজকে যে কোরবানিগুলো হয়েছে এবং আজকে সারাদিনে যে কোরবানিগুলো হয়েছে সেই কোরবানির পশুর চামড়া দেখা যাবে যে বিকেল 3টার পর থেকে সেই চামড়াগুলো আসতে শুরু করবে এবং সন্ধ্যার পরে আবারও সেই ভিড়টি এখানে দেখা যাবে। এবং আজকে যে কোরবানিগুলো হয়েছে সেই কোরবানির চামড়াগুলোর চাহিদা আজকে বাজারে সবচেয়ে বেশি, এবং সেটি তারা বলছেন যে যদি নির্ধারিত সময়ের মধ্যে সেই চামড়াগুলো চলে আসে তবে যারা মৌসুমী ব্যবসায়ী যারা আছেন তারা ভালো দাম পাবেন। আর লবণের যে বিষয়টি তারা বলছিলেন যে সংরক্ষণের সমস্যার কারণেই এই সমস্যাগুলো হয়েছে, এবং মৌসুমী ব্যবসায়ীরা আসলে সংরক্ষণের বিষয়গুলো সম্পর্কে তাদের ভালো ধারণা না থাকায় এই সমস্যাগুলো হয়, এবং এই চামড়াগুলো এই গরমের সময় 8 থেকে 10 ঘন্টার বেশি রাখা যায় না। তো মোটামুটি এখন একটা ফাঁকা অবস্থায় রয়েছে এবং 3-4টার পর থেকে আবারও এই জায়গাটি জমে উঠবে। এখন পর্যন্ত এই ছিল পোস্তা পাইকারি বাজারের সর্বশেষ অবস্থা। আমরা চলে যাচ্ছি হাজারীবাগে, সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার কামরুল হাসান সবুজ। ধন্যবাদ রামিম। দর্শক, আপনারা শুনছিলেন যে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি আড়ত, চামড়ার আড়ত, সেই পোস্তার খবর। তো আমি এখন আপনাদেরকে হাজারীবাগের সর্বশেষ খবর জানানোর জন্য দাঁড়িয়ে আছি হাজারীবাগের ট্যানারি মোড়, সেই মোড়ে। তো এখানে আমরা সকাল থেকে যেমনটা দেখেছি যে সকাল থেকে যে দেশের বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ ঢাকা শহরের আশপাশের জেলা থেকে যে চামড়াগুলো আসছিল সেই চামড়াগুলো যে লবণজাত প্রক্রিয়ার তে ব্যস্ত ছিলেন ট্যানারির ভেতরের শ্রমিকরা। এবং কিন্তু এই এখনের যে দৃশ্যটা দেখছি আমরা হাজারীবাগ এই ট্যানারি মোড় এলাকায়, যে অন্যান্য বার যে এই সময়টাতেও কিন্তু অনেক ট্রাক এখনো আনলোডের অপেক্ষায় থাকে, কিন্তু আজকে কিন্তু সেই চিত্রটা কিন্তু দুপুরের আগে থেকেই কিন্তু নাই। অর্থাৎ এই দিকে কিন্তু আর যে কাঁচা চামড়া, যে লবণ দেওয়া ছাড়া কাঁচা চামড়া কিন্তু আর আসছে না, এমনটাই বলা যায়। দু একটি করে ট্রাক আসছে, যেটা অন্যান্য বারের তুলনায় অনেক কম। অন্যান্য বার এই সময়টাতে কিন্তু অনেক ভিড় থাকে, অনেক ব্যস্ত থাকে এই ট্যানারির যে মোড় বা ট্যানারি এলাকা, যে হাজারীবাগ এলাকাটা, কিন্তু সেই রকম কিন্তু ট্রাক এখন নেই। অর্থাৎ যে কাঁচা চামড়া লবণ দেওয়া ছাড়া কিন্তু সংগ্রহ এবং সংরক্ষণ করার ধাপটা কিন্তু এখন অনেকটাই কম। এখন যে চামড়াগুলো দেশের বিভিন্ন জায়গাতে যারা লবণ দিয়ে সংরক্ষণ করেছেন সেই চামড়াগুলো কিন্তু ধীরে ধীরে ঢাকাতে আসবে। তো গতকালকে যে কুরবানি হয়েছে সেই কুরবানির চামড়াগুলো কিন্তু এখন পর্যন্ত ঢাকাতে, আর ঢাকার যে আড়ত অর্থাৎ পোস্তা পর্যন্ত আসছে, এবং তারপরে কিন্তু সেই পোস্তা থেকে কিন্তু ধীরে ধীরে এখানে আসবে। তো আমরা এর আগে যেমনটা দেখেছিলাম সেই জায়গা থেকে কিন্তু যে এই ট্যানারি এলাকায় সারাদিন ঈদের পরের দিনও ব্যস্ত থাকে, বিভিন্ন জেলা থেকে, আশপাশের জেলা থেকে ট্রাক আসে চামড়া নিয়ে। তো এই দৃশ্যটা কিন্তু এখন একদমই প্রায় ফাঁকাই বলা চলে। অর্থাৎ লক্ষ্যমাত্রা অনুযায়ী যে ট্যানারি মালিকরা চামড়া কেনার সেটা কিনেছেন, এবং সংরক্ষণ প্রক্রিয়া প্রায় শেষের দিকে। তো আজকে যেগুলো কোরবানি হবে সেগুলোর চামড়া সংগ্রহ করবেন। এবং এই ছিল পারমিতা, এই ছিল ট্যানারি মোড় অর্থাৎ হাজারীবাগ এলাকার চামড়া সংরক্ষণের সর্বশেষ খবর। ধন্যবাদ কামরুল হাসান, ধন্যবাদ রামিম হাসান আপনাকেও। দর্শক, আমরা জানছিলাম রাজধানীতে কোরবানির পশুর চামড়া ক্রয় বিক্রয়ের খবরাখবর, এবং সর্বশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে বন্দরনগরী চট্টগ্রামে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া চামড়ার দামও গতবারের তুলনায় কম বলে অভিযোগ রয়েছে তাদের। আর দাম কম হওয়ার কারণে চামড়া পাচার হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামে মুরাদপুর আতুরার ডিপো থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামে কোরবানির পশু চামড়া সংগ্রহের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে এখানকার ব্যবসায়ীরা। গতবার 4,80,000 পশু চামড়া সংগ্রহ হওয়ার পর এবার তাদের লক্ষ্যমাত্রা ছিল 5,50,000, কিন্তু শেষ পর্যন্ত চামড়া সংগৃহীত হয়েছে 3 লাখ। এক্ষেত্রে ব্যবসায়ী নেতারা বলছেন এসব পশুর চামড়া প্রতিবেশী দেশে পাচার হয়ে গেছে। আমার তো পুরো ধারণা চামড়া সীমান্তের বাইরে চলে গেছে। নাহলে আপনি দেখেন আতুর ডিপোতে রাত্রে ঈদের কোরবানির পরের দিনও সন্ধ্যা পর্যন্ত আমাদের এখানে চামড়া বেচা কিনা হয়। এখন কোনো মার্কেটে কোনো চামড়া নাই।
আর এই জন্য তারা দায়ী করছেন ঢাকার ট্যানারি মালিকদের কাছে। তারা বলছেন গত বছর যেখানে পশুর চামড়া রাখা হয়েছিল 70 থেকে 75 টাকা প্রতি বর্গফুট, এবার রাখা হয়েছে মাত্র 40 থেকে 45 টাকা। মানে আমরা চামড়া খরিদ করছি এবার কোরবানির দিন 70 থেকে 75 টাকা কাঁচা ভরি গেছে, কারণ চামড়া ওই ট্যানারি মালিকেরা কম দাম খাওয়াতে চামড়াগুলি ঠিক সব চামড়া আসে নাই, ট্যানারি মালিক রেট দিতে পারে না এবং তারা চামড়া কিনে নেয়। এই কারণে আমাদের যা মৌসুমী ব্যবসায়িকরা তারা বাইরে থেকে চামড়া নিয়ে আসে নাই। মৌসুমী ব্যবসায়ীরা চামড়ার দাম এবার একটু চড়া যাওয়াতে যে ট্যানারি মালিকরা দামটা আমাদেরকে বেঁধে দিয়েছিল ওই দামে আমরা চামড়া কিনতে পারিনি। গতকাল বিকেলে যেখানে পশুর চামড়া বিক্রি হয়েছিল 1500 থেকে 1600 টাকা, পরবর্তীতে তার নেমে আসে 1000 টাকায়, কিন্তু শেষ পর্যন্ত আড়তদারদের কিছু চামড়া কিনতে হয়েছে 2200 থেকে 2500 টাকায়। চট্টগ্রামের মুরাদপুর থেকে কমল দে, সময় সংবাদ। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নগরীর বর্জ্য অপসারণে কাজ করছে সিটি কর্পোরেশন। আজ দ্বিতীয় দিনে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করে 2 সিটি কর্পোরেশনের প্রায় 17,000 পরিচ্ছন্নতা কর্মী। তবে রাজধানীর অনেক জায়গায় এখনও ময়লা আবর্জনা পরিষ্কার সম্ভব হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। ঈদের পরদিনও সকাল থেকেই রাজধানীর 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কোরবানির পশু বর্জ্য অপসারণ করতে দেখা যায়। তবে পুরান ঢাকার আরকে মিশন রোড সহ অনেক সংযোগ সড়কের চিত্র ছিল ভিন্ন। ঈদের একদিন পেরিয়ে গেলেও আবর্জনা পরিষ্কার না হওয়ায় দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়েন ওই এলাকার বাসিন্দারা। নাক বন্ধ করছি, কতক্ষণ পর্যন্ত থাকা যায় এখানে, নিঃশ্বাস বন্ধ করে থাকা যায়। এই রোডটা আর ওই সাইডের রোডটা এখনো আসে নাই ওরা, এই জন্য আমরা অনেক দুর্গন্ধ এবং যে সিএনজি গাড়ি টাড়ি চলতে সমস্যা হইতেছে। এই এলাকার অধিবাসী আমরা এই গন্ধ প্লাস অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা দিয়ে চলাফেরা করতে খুব বিব্রতকর একটা পরিস্থিতিতে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কেবলমাত্র হাট ও কোরবানির স্থান কেন্দ্রিক পরিষ্কার অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেন অনেক নগরবাসী। এছাড়াও পর্যাপ্ত ব্লিচিং পাউডার ও পলিথিন সরবরাহ না করারও অভিযোগ করেছেন তারা। করছি কি, আমি এখন এই যে বর্জ্যগুলো একটা বস্তায় বলবো, সে বস্তাটা আমার এখন নাই, আমি কোথায় পাবো? শেষ পর্যন্ত অনেক কষ্ট করে দেখি আরেকজনের অর্ধেকটা খালি আছে, সেটার মধ্যে নিয়ে শেষে রাখছি। সুনাগরিক হলে, সুব্যবস্থা হলে, আজকে আমি হাঁটছি এখান থেকে দুর্গন্ধ লাগছে, সে হাঁটতে দুর্গন্ধ লাগবে। অন্যদিকে ইতোমধ্যে রাজধানীর প্রায় 70% পশু বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে সিটি কর্পোরেশন। সোনারগাঁও হাটের কাজ আমি শেষ করে ফেলেছি, আমার মনে করেন যে পূর্বাচলের হাট শেষ করে ফেলেছি, এদিকে আমার ইস্টার্ন হাউজিং এর কাজ অলমোস্ট শেষের পথে। তো আমার কাজগুলো, হাটের কাজ শেষ হয়ে গেল, আর আমার বাসাবাড়ির বর্জ্যর কাজ অলমোস্ট গতকালকে যা কোরবানি হয়েছে অলমোস্ট শেষের পথে। এর আগে বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 30 ঘন্টা ও দক্ষিণ সিটি কর্পোরেশন 48 ঘন্টার সময় বেঁধে দেয়। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পর রাজধানীতে পরিষ্কার পরিচ্ছন্নতার কি অবস্থা তা জানতে এই মুহূর্তে গাবতলী এলাকায় আছেন আমাদের রিপোর্টার জুনায়েদ আল হাবিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুনায়েদ। সঞ্জনা, আপনি যেমনটা বলছিলেন যে কোরবানির পশুর বর্জ্য যে রাজধানীতে জমে গিয়েছিল প্রায় 20,000 মেট্রিক টন বর্জ্য, সেই বর্জ্য অপসারণে কিন্তু কাজ করছে সিটি কর্পোরেশন। কিছুক্ষণ আগেও আমি সিটি কর্পোরেশনের উত্তর সিটির প্রধান বর্জ্য কর্মকর্তা বিপন কুমার সাহার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে ইতোমধ্যে রাজধানী থেকে 70% বর্জ্য অপসারণ করতে তারা সক্ষম হয়েছেন, বাকি যে বর্জ্য রয়েছে সেগুলো আজকে বিকেল নাগাদ অপসারণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তবে আসলে আমি এই মুহূর্তে আছি রাজধানীর গাবতলী যে পশুরহাটটি ছিল সেই পশুরহাটের একটি পাশে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনেই কিন্তু বর্জ্যের যে একটা স্তূপ কিন্তু দেখা যাচ্ছে। এখানে যে গাবতলী পশুরহাট থেকে বর্জ্যগুলো এখানে এনে রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এখান থেকে রাজধানীর বাইরে অন্য কোথাও নিয়ে যাওয়ার যে উদ্যোগ সেটা কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে সঞ্জনা, এই বিষয় আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু অসংখ্য ছাগল কিন্তু জবাই করা হয়েছে এবং সেই ছাগলের যে বর্জ্যগুলো রয়েছে, নাড়ি বুড়ি উচ্ছিষ্ট, সেগুলো কিন্তু এখানে ফালানো হয়েছে, আর যার কারণে এখানকার পরিবেশটা একেবারেই অস্বাস্থ্যকর বলে মনে করছেন। কিছুক্ষণ আগে আমি কয়েকজন নাগরিকের সাথে কথা বলি, সাধারণ মানুষের সাথে, তারা বলছেন যে আসলে সিটি কর্পোরেশন যদিও 48 ঘন্টার কথা বলছে, কিন্তু এখানের যে বর্জ্যগুলো রাখা হয়েছে এগুলো সরানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ বা উদ্যোগ কিন্তু তাদের চোখে পড়েনি। সঞ্জনা, আরেকটি বিষয় বলে রাখি, গতকালকে থেকে 2টা থেকে কিন্তু এই বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু করেছে 2 সিটি কর্পোরেশন।
কর্পোরেশন 17,000 কর্মী দুই সিটিতে কিন্তু কাজ করতেছে বর্জ্য অপসারণের ক্ষেত্রে। আমরা সকাল থেকেই কিন্তু রাজধানীর প্রায় অনেকগুলো পশুর হাটই গিয়েছি। আসলে কিছু কিছু পশুর হাটের বর্জ্য অপসারণের কার্যক্রম অনেকটা শেষ পর্যায়ে, আবার দুই একটিতে দেখলাম বিশেষ করে আফতাবনগর, যদিও আফতাবনগরীর পশুর হাটটি সিটি কর্পোরেশন দাবি করছে যে তাদের না, দাবি করছে বলতে সিটি কর্পোরেশনের অধীনে না, এটা জেলা প্রশাসকের অধীনে, কিন্তু সেই হাটটি বর্জ্য অপসারণে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ বা কার্যকরী উদ্যোগ আমরা দেখিনি। বর্জ্য অপসারণ নয়, এবং হাটের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার সরানোর ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের উদ্যোগ কিন্তু আমাদের চোখে পড়েনি। সেক্ষেত্রে সঞ্জনা, সিটি কর্পোরেশন যে বলছে 48 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করবে, তারা আশা প্রকাশ করেছেন এবং কিছুক্ষণ আগে বললেন যে আজকে বিকেল নাগাদই শেষ হবে। কিন্তু এই গাবতলীর এই বর্জ্য এবং আফতাবনগরী আরো কয়েকটি হাট ঘুরে আসলে যেটা মনে হচ্ছে এবং নাগরিকরা যা বলছেন তাতে আসলে কতটা সম্ভব হবে সেক্ষেত্রে আসলে এটা দেখার বিষয়, অপেক্ষার বিষয়। তো সঞ্জনা, সবকিছু মিলিয়ে সকাল থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং গাবতলী থেকে এই ছিল বর্জ্য অপসারণের আমার কাছে সবশেষ। সঞ্জনা। দর্শক, রাজধানী গাবতলী এলাকা থেকে বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাচ্ছিলেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব। দর্শক, আপনারা আগে জেনে থাকবেন যে সিটি কর্পোরেশন প্রতিশ্রুতি করেছিলেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে পুরো শহর পরিষ্কার রাখার। বেশিরভাগ এলাকা থেকেই তারা ময়লা আবর্জনা পরিষ্কার করতে সক্ষম হয়েছেন। তারপরে কোথাও কোথাও এখনো আবর্জনা রয়ে গেছে, তবে সেগুলো অপসারণে কাজ করছে সিটি কর্পোরেশনের প্রায় 17,000 পরিচ্ছন্নতা কর্মী। এবার চলে যাব রাজধানীর বাইরে। কোরবানির ঈদের পরের দিনও দেশের বিভিন্ন স্থানে বর্জ্য অপসারণ চলছে। বর্জ্য ব্যবস্থাপনার খবর জানতে সিলেটের সুরমা পয়েন্ট এলাকায় আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির এবং রাজশাহীর সাহেব বাজার এলাকায় আছেন সাইফুর রহমান রকি। প্রথমে চলে যাচ্ছে ইকরামের কাছে। ইকরাম। সঞ্জনা, আপনাকে এর আগেও আমি কয়েকবার বলেছিলাম যে সিলেটের যে বর্জ্য ব্যবস্থাপনা সেটা অত্যন্ত দক্ষতার সাথেই এবার করা হচ্ছে, যেটা আমরা দেখেছি বিভিন্ন রাস্তায়। আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা সড়ক রয়েছে, এটা হচ্ছে গিয়ে সিলেটের অফিস এবং আদালত পাড়া এলাকা, তালতলা। এখানে রয়েছে TNT BTCL এর অফিস, এখানে রয়েছে রেজিস্ট্রি মাঠ, এখানে হচ্ছে গণপূর্ত অফিস, সামনেই রয়েছে আদালত পাড়া। মোটামুটি এই পুরো এলাকা, এখানে একটা রয়েছে লিডিং ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই রাস্তা সড়কটি আপনি দেখতে পাচ্ছেন যে পুরো ব্লিচিং পাউডার দিয়ে রাস্তাটিকে পরিষ্কার করে ব্লিচিং করা হয়েছে। এখানে ঈদের আগে রাতে এখানে ছাগলের হাট বসেছিল এবং গতকালকে সারাদিন এইখানে আজকে সকাল পর্যন্ত চামড়ার এখানে স্তূপ আকারে ছিল, চামড়ার ছোট ছোট ব্যবসায়ীরা যারা আছে এখানে এসে স্তূপ করেছিল। আর সঞ্জনা, আমি আপনাকে আরেকটু দেখাতে চাচ্ছি যে এই যে রেজিস্ট্রি মাঠের যে মাঠটা রয়েছে, এই রেজিস্ট্রি মাঠের এই মাঠটা পুরোটাই এখানে কালকে প্যান্ডেল বাঁধা ছিল, প্যান্ডেল বাঁধা অবস্থায় ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখনো প্যান্ডেল বাঁধার বাসগুলো রয়েছে। এই পুরো এলাকাটা এখানে চামড়ায় ভরপুর ছিল। সেই জায়গাটা এখানে আমার বামে রয়েছে গণপূর্ত অফিস এবং সামনে রয়েছে রেজিস্ট্রি অফিস। এই অফিসটা এবং যে এলাকার মধ্যে বর্জ্য ছিল সেই বর্জ্যগুলো সকালবেলা পরিষ্কার করে এখানে ব্লিচিং পাউডার দিয়ে পুরো এলাকাটাকে ধোয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। এবং এখানে যারা আছে আপনি দেখতে পাচ্ছেন ছোট ছোট ব্যবসায়ীরা আছে রেজিস্ট্রি মাঠে, ব্যবসায়ীরা ইতিমধ্যে তাদের ব্যবসা শুরু করেছে। সঞ্জনা, আজকে ঈদের দিন প্রায় শেষ, অর্ধেক দিন চলে গেছে, ঈদের দ্বিতীয় দিনের ছুটির অর্ধেক দিন শেষ হয়ে গেছে। ইতিমধ্যে নগরীর বেশ কর্মচঞ্চল হয়ে উঠেছে। আর রিক্সাতে আপনি দেখতে পাচ্ছেন যারা ছোট ছোট ব্যবসায়ীরা ইতিমধ্যে ব্যবসা শুরু করেছেন এবং যানবাহনও বেশ শুরু করেছে। এবং এই অবস্থায় আগামীকালকে পর্যন্ত সকাল পর্যন্ত ঈদের ছুটি শেষ হওয়ার পরে সিলেটে কর্মব্যস্ত হয়ে পড়বে। সেই কর্মব্যস্ত মানুষ যারা বিভিন্ন জায়গা থেকে কালকে নগরীতে আসবে এবং নগরীতে প্রত্যেকটি রাস্তা এবং প্রত্যেকটি এলাকাকে পরিচ্ছন্ন করে এবং তাদেরকে যাতে কোনো দুর্গন্ধ না থাকে সেই সমস্ত ব্যবস্থা করেছে সিলেট সিটি কর্পোরেশন এলাকা। সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কর্মকর্তার সাথে আলাপ করেছি যে তারা সমস্ত ত্রুটিমুক্ত করেছেন, সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটিমুক্ত রেখেছে। সঞ্জনা, এই সিলেটের বর্জ্য ব্যবস্থাপনা এই ছিল। আপনার মাধ্যমে আমি সময় সংবাদের দর্শকদের নিয়ে যেতে চাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রকি সাহেবের বাজারে। ইকরাম, আপনাকে ধন্যবাদ। মূলত রাজশাহী সিটি কর্পোরেশনের মোট 30টি ওয়ার্ড রয়েছে। এই 30টি ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডে 6টি করে পরিচ্ছন্নতা ভ্যান গিয়ে এই বর্জ্যগুলো অপসারণ করার জন্য কালকে থেকেই মূলত সকাল 10টার পর থেকেই তারা কাজ করেছেন এবং আমরা দেখেছি যে প্রায় রাত 8টা পর্যন্ত তারা কাজ করে এই বর্জ্যগুলো অপসারণ করেছেন। তো এই বিষয়ে আমি কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীর সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলেছিলেন যে বজ্র অপসারণ পক্ষ থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই বিষয়ে বলা হয়েছিল
যে মূলত 24 ঘন্টার মধ্যে এই বর্জ্যগুলো যেন মানে অপসারণ করা হয়, এবং তারা সেই লক্ষ্যে কাজ করেছে এবং 24 ঘন্টার মধ্যেই এই বর্জ্যগুলো অপসারণ করেছেন তারা। নগরীর এখন কিন্তু আমরা সাহেববাজার 0 পয়েন্টে এখানে আছি। মূলত এই জায়গাগুলোতেও কালকে কিন্তু বেশ কয়েকটি পশু কোরবানি করা হয়েছিল। এই জায়গাগুলো আশেপাশে কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি যে অনেক বর্জ্য পড়েছিল, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তায় কিন্তু কোনো ধরনের কোরবানির পশুর যে বর্জ্য থাকে সেগুলো কিন্তু নেই। সব মিলে কিন্তু এখন সুন্দর একটি সুষ্ঠু পরিবেশ এবং সুন্দর একটি নগরীতে পরিণত হয়েছে রাজশাহী। তো মূলত আমরা এই বিষয়ে সিটি কর্পোরেশনের মেয়র নিজামুল আজিমের সাথেও কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে এটি এবার তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন যে প্রতি বছর বর্জ্য নিয়ে তারা একটি বিড়ম্বনায় পড়ে, একটি দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, পথচারী তারা। তো এবার আমরা কিছু পথচারীর সাথেও কথা বলেছিলাম, তারাও মূলত সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তারাও সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে সিটি কর্পোরেশন থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এটিকে তারা স্বাগত জানিয়েছেন। তো সঞ্জনা, এই ছিল রাজশাহী থেকে বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ খবর আমার কাছে। দর্শক, ঈদের দ্বিতীয় দিনেও দেশব্যাপী চলছে পরিচ্ছন্নতা অভিযান। এই বিষয়ে আমাদের রাজশাহী সাহেববাজার থেকে জানাচ্ছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি, এবং তার আগে সিলেট থেকে আমাদের সিলেটের সুরমা পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। উন্নয়নে বাংলাদেশ এখন পৃথিবীতে একটি বিস্ময় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে একথা বলেন তিনি। এর আগে 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক 3 দিনব্যাপী জাতিসংঘ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও এদিন বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং BCIU এর সঙ্গে এক গোলটেবিল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। Challenge facing Bangladesh. শুক্রবার বিকেলে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লো লাইব্রেরি হলরুমে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে অংশ নিয়ে প্রায় 5 শতাধিক শিক্ষার্থীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশ এখন পৃথিবীতে একটা বিস্ময় বলে মন্তব্য করেন তিনি। I am confident that we shall be able to reach these goals. It is for no reason Bangladesh is often termed as a development surprise. ভাষণের এক পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এক প্রশ্নের জবাবে দেশকে এগিয়ে নিতে হলে নারী শিক্ষার কোনো বিকল্প নেই বলে জানান তিনি। Yes, it is itself is a challenge, no doubt about it. But what I mean to say that Bangladesh can face any challenge and Bangladesh can overcome it. Bangladesh is doing it. So education, it is very, very important. And as because we declared that we want to build up Bangladesh as a poverty-free country, but for building Bangladesh as a poverty-free country, education is the key. That's why we give all facilities for girls' education. প্রধানমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের আগ্রহী করতে তার সরকার নানা ধরনের প্রকল্প চালু করেছে, ফলে স্বাবলম্বী হচ্ছেন গ্রামের নারীরা। And side by side, our economic progress should continue. That we can do it, we have proved it. Even when there was economic recession all over the world, Bangladesh keep up the growth of GDP continuously. We ensure our food security, we reduce our poverty level, we have our social safety net program, so we are continuing the progress and we will do it. এর আগে শুক্রবার সকালে 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক 3 দিনব্যাপী জাতিসংঘ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও এদিন দুপুরে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং BCIU এর সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বিষয়ক এক গোলটেবিল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত রাষ্ট্রে পরিণত করাই একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্য SDG অর্জনে উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি রাখারও আহ্বান জানান তিনি। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন প্রধানমন্ত্রী। শুক্রবার পত্রিকাটির অনলাইন সংস্করণে সাক্ষাৎকারটির তৃতীয় অংশ প্রকাশিত হয়। এতে SDG অর্জন,
উন্নত দেশ ও দাতাদের সদিচ্ছার ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি আরো বলেন, জাতিসংঘের মতো সম্মেলনে উন্নত দেশগুলোর পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলোকে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এর খুব সামান্যই কার্যকর হতে দেখা যায়। উন্নয়নশীল দেশগুলোকে দেয়া প্রতিশ্রুতিসমূহ বিশ্ব নেতাদের পূরণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী যখন 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক জাতিসংঘ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, ঠিক সেই মুহূর্তে তার সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনের তৃতীয় কিস্তি প্রকাশ করল গার্ডিয়ান। এর আগে গত 21শে সেপ্টেম্বর সাক্ষাৎকার ভিত্তিক দ্বিতীয় প্রতিবেদন প্রকাশ করে তারা। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীর অর্ধশতাধিক পার্কের বেশিরভাগই এখন বেদখল। দখলদারদের তালিকায় স্থানীয় প্রভাবশালী ছাড়াও রয়েছে পুলিশের নাম। গোপালগঞ্জে মাইক্রোবাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 6 জন সহ মোট 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 4 জন। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামুল হুদা জানান, সকালে গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কের শিবপুর এলাকায় একটি মাইক্রোবাস এবং ইজি বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের 6 যাত্রী নিহত হন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও এক শিশু। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঈদুল আজহার দিন শুক্রবার রাত 12টা থেকে শনিবার দিবাগত রাত 12টা পর্যন্ত 24 ঘন্টা দেশের 570টি ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস সরবরাহ না থাকায় দ্বিগুণ টাকা খরচ করে গাড়ির জন্য তেল নিতে হচ্ছে বলে জানালেন কয়েকজন গাড়ির মালিক। ফিলিং স্টেশনে আসা অনেক গাড়ি চালক জানান, গাড়িতে তেলের লাইন কাটা থাকায় অনেকে তেলও ব্যবহার করতে পারছেন না। জানিও না যে হঠাৎ করে এরকম করে গ্যাস বন্ধ করে দিবে, এত কয় নাই আগের থেকে, কইলে হয়তো বা আমি জানি না কি এখন কইতে হয় না। আমি সব পাম্প ঘুরছি, এই জায়গায় 3-4টা পাম্প, 1টা 2টা 3টা 4টা পাম্প ঘুরছি, কিন্তু এক কোথাও কোনো গ্যাস নাই, দেয় না, সব বন্ধ। মৃত্যু ভোগান্তির শিকার হবেই। কিন্তু এখন আমাদের যেহেতু প্রোগ্রাম ছিল, তেল নিতে হচ্ছে। আমাদের কি অবস্থা হবে? তেলের তো আমরা চলি না, তেলে চলে তো খরচ বেশি। ঈদুল আজহার দ্বিতীয় দিনে জমজমাট ছিল রাজধানী ও এর আশেপাশের বিনোদন কেন্দ্রগুলো। যানজটমুক্ত নগরীর ফাঁকা রাস্তা আর ঈদের ছুটির স্বস্তি নগরবাসীর মাঝে এনেছে উচ্ছ্বাস আর আনন্দের আমেজ। ঈদুল আজহার ছুটিকে আরো বেশি আনন্দময় করে তুলতে পরিবার পরিজন আর প্রিয়জনদের সঙ্গে ঘুরতে বেরিয়েছেন শিশু, তরুণ তরুণী, নারী পুরুষ সব বয়সী মানুষ। একটু সময় বের করে অভিভাবকরা এসেছেন শিশুদের নিয়ে। রাস্তাঘাট ফাঁকা থাকায় একটু খোলামেলা জায়গায় বেড়ানোতে এক অন্য অনুভূতির স্বাদ পেয়েছেন নগরবাসী। রাজধানী এবং রাজধানীর বাইরের পার্কগুলো জমজমাট ছিল মানুষের পদচারণায়। এখানে আনন্দদায়ক ও রোমাঞ্চকর নানা রাইডারে চড়েছেন অনেকে আবার সময় কাটিয়েছেন প্রকৃতির সাথে। পশু পাখি আর নানা ধরনের বন্যপ্রাণী দেখে সকাল থেকেই প্রচণ্ড রোদ থাকলেও তা প্রভাব ফেলেনি রাজধানীবাসীর ঈদ পরবর্তী বিনোদনে। গাড়ি উঠেছি আর অনেক ভালো লাগতেছে। আব্বু আম্মুর সাথে শিশু পার্কে আসছি, অনেক কিছু দেখছি, অনেক রাইডে উঠলাম, খুব ভালো লাগছে রাইডগুলো। হাতিতে উঠলাম, ওটা হাতিতে একটু ঘোরাঘুরি করলাম, এখন যাচ্ছি ওই পাশে দেখার জন্য। বেশ আনন্দ লাগছে, ঈদের হলিডের সময় আমরা আসলাম উপভোগ করতে। হাতি দেখছি, হাতিতে উঠছি, ঈদের কথা আনন্দ করছি। ওইদিক দিয়ে মাছ দেখলাম, প্রজাপতির ওইখানে দেখলাম, আর এখানে বাচ্চা হাতিতে উঠলো, আনন্দ করলো। দর্শক, বিনোদন কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের ভিড় সম্পর্কে জানতে আমরা এই মুহূর্তে যাব গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে। সেখানে আছেন রিপোর্টার মিজানুর রহমান খবির এবং ফ্যান্টাসি কিংডমে আছেন আমাদের রিপোর্টার জাফর সাদিক। আমরা চলে যাব প্রথমে খবিরের কাছে। খবির,
আমরা এখন গাজীপুরের যে বঙ্গবন্ধু সাফারি পার্ক রয়েছে সেখানে আমরা রয়েছি। মূলত এখানে বেলা 12টার পর থেকে দর্শনার্থীর ভিড় বাড়তে থাকে। সকালে আমরা যখন আসি তখন গেটের বাইরে মোটামুটি কিছু সংখ্যক লোক ছিল, কিন্তু 12টার পরে আমরা দেখেছি যে ঈদের পরের দিন যেরকম উপচে পড়া ভিড় আশা করা হয় ঠিক তেমনি বা তার চেয়েও বেশি ভিড় আমরা এখানে লক্ষ্য করছি। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি মূল গেট, অর্থাৎ যে বাঘ এবং অন্যান্য প্রাণী যেগুলো দেখার জন্য গাড়ির ব্যবস্থা যেখানে আছে ঠিক সেখানে আমার পেছনে বিপুল সংখ্যক দর্শনার্থী রয়েছেন। তো এখানে কি কি রয়েছে সেই বিষয়ে জানার জন্য আমরা এখানকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা আপনাদেরকে এখন শুধু যেটুকু দেখাতে পারছি যে দর্শনার্থীদের ভিড়, তবে কর্মকর্তার মুখ থেকেই শুনবো আসলে কি কি আয়োজন আপনারা এখানে রেখেছেন এই সাফারি পার্কে, বিশেষ করে কি কি রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মূলত 3টা ভাগে বিভক্ত। একটা কোর জোন, একটা বায়োডাইভার্সিটি পার্ক, একটা এশিয়ান এক্সটেন্সিভ সাফারি। তো কোর জোনে বিভিন্ন ওয়াইল্ড লাইফ যেমন লায়ন, টাইগার বা ব্ল্যাক বিয়ার এবং জিরাফ, জেব্রা, ওয়াইল্ড বিস্ট, ব্ল্যাকবিক ইত্যাদি উন্মুক্ত অবস্থায় আছে। এবং এটা আপনার আমাদের সাফারি বাস আছে, সেই বাসের মাধ্যমে দর্শনার্থীরা দেখতে পান এবং আনন্দ উপভোগ করেন। সাফারি কিংডমের মধ্যে বিভিন্ন এভিয়ারি রয়েছে, যেখানে রয়েছে মূল্যবান পেলিকান, ম্যাকাও, তারপরে ফ্যান্সি কার্ভ গার্ডেন, নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, বাটারফ্লাই পার্ক, এরকম আর অনেক ইভেন্ট রয়েছে আর কি, যেগুলা দেখে দর্শনার্থী প্রচুর আনন্দ লাভ করেন। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাজার হাজার লোক আজকে পার্কে সমবেত হয়েছেন। বঙ্গবন্ধু পার্কে তাদের বিনোদনের একটা বিশেষ। তো আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে কথা বলছিলেন এই সাফারি পার্কের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। তো ঈদ বিনোদন কেন্দ্র বলতে আমরা এখন শুধু আপনাদেরকে দর্শকদের কি দেখাতে পারলাম যে কি পরিমাণ দর্শক এখানে উপস্থিত হয়েছেন তার ক্ষুদ্র কিছু অংশ দেখালাম। এখন আমরা একটু ফ্যান্টাসি কিংডমে ঘুরে আসতে চাই। সেখানে অপেক্ষা করছেন আরেকজন সহকর্মী জাফর সাদিক, তিনি আপনাদেরকে জানাবেন ফ্যান্টাসি কিংডমের বিনোদনের খবর। খুবই আপনাকে ধন্যবাদ পারমিতা। আমি এখন আছি রাজধানীর ওয়াটার কিংডমে, রাজধানীর পার্শ্ববর্তী যে আশুলিয়া এলাকা আছে, তো এই আশুলিয়ার ওয়াটার কিংডমে আছি এবং এটি ফ্যান্টাসি কিংডমের একটি সিস্টার কনসার্ন বলা যায়। তো এখানে আসার পর আসলে যেটি দেখলাম যে আজ ঈদের দ্বিতীয় দিন চলছে, প্রচন্ড উৎসাহ উদ্দীপনা নিয়ে অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন এবং এই প্রচন্ড গরমে আসলে পানির স্পর্শে একটু সুশীতল, একটু স্পর্শ, একটু অনুভূতি নেওয়ার জন্য কিন্তু তারা মূলত আসলে ওয়াটার কিংডমে প্রচন্ড আনন্দ ফুর্তিতে মেতে উঠেছেন। পারমিতা, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু পুরো ওয়াটার কিংডমটা লোকে লোকারণ্য হয়ে আছে। সব বয়সী ছেলে, নারী, পুরুষ থেকে শুরু করে শিশুরাও এখানে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে। অনেকেই পরিবার পরিজন নিয়ে আনন্দ করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে একটা অ্যামেজিং একটা জায়গা তৈরি হয়েছে এখানে এবং সবকিছু দেখার পর যে অনুভূতিটা আসলে দাঁড়ায় যে ঈদের আনন্দটা বুঝি এরকমই হয়। তো গতকালকে আসলে সবাই কোরবানিতে ব্যস্ত ছিলেন এবং এর পরবর্তীতে আজকে একটু ফুরসতের যে সময়টুকু রাজধানীর পার্শ্ববর্তী এই থিম পার্কগুলোতে এসে তারা কিন্তু আনন্দ উত্তেজনায় মেতে উঠেছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় একটা চমৎকার পরিবেশ এখানে বিরাজ করছে এবং সবাই যার যার মতো জলকেলি খেলছেন, পাশাপাশি বিভিন্ন যে রাইডগুলো আছে সেগুলোতে তারা আনন্দ উৎসাহের সাথে বিভিন্ন রাইডে ঘুরে বেড়াচ্ছেন এবং যেমন দেখা যাচ্ছে যে সবাই কিন্তু প্রচন্ড উচ্ছ্বসিত। এই উচ্ছ্বাস, এই যে আনন্দ তাদের, এটা আসলে অনেকটাই বর্ণনাতীত। যারা এখানে অনুভব করছেন, যারা পানিতে ভিজছেন, যারা পানিতে জলকেলি করছেন, যারা পরিবার পরিজন নিয়ে প্রিয় মানুষটিকে সাথে নিয়ে পানির মধ্যে আনন্দ উচ্ছ্বাস করছেন, তাদের অনুভূতি আসলে আমার ভাষায় ঠিক বর্ণনা করা সম্ভব নয়। পারমিতা, রাজধানীতে আসলে বিনোদনের খুবই সংকট আছে, বিনোদনের জায়গাগুলোর অভাব আছে। তো পার্শ্ববর্তী যে থিম পার্কগুলো আছে এই থিম পার্কগুলোতে কিন্তু প্রতিবারই দেখা যায় যে ঈদ আসলে এরকম উৎসাহ উদ্দীপনা শুরু হয়। এখানে যেমনটি আপনি শুনতে পাচ্ছেন যে ডিজের তালে তালে কিন্তু সবাই নেচে গিয়ে যার যার মতো করে আজকের যে বিনোদনের দিনটি, সেই দিনটি কিন্তু তারা নিজেদের মতো উদযাপন করছেন। পারমিতা। জাফর, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রাজধানীর আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোতে যে উপচে পড়া ভিড় রয়েছে মানুষের, তাদের খবরাখবর জানছিলাম। আমরা এখন চলে যাব চট্টগ্রামে। চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতেও এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। আর এই মুহূর্তে নগরীর ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে আছেন আমাদের সহকর্মী কমল দে। আমরা চলে যাচ্ছি তার কাছে। কমল। হ্যাঁ, ধন্যবাদ পারমিতা। ঈদের আনন্দে উপভোগ করতে আনন্দে মাতোয়ারা বন্দর নগরী চট্টগ্রাম। সকাল থেকে নগরীর প্রতিটি বিনোদন কেন্দ্রে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিশেষ করে ফয়েজ লেক সি ওয়ার্ল্ডে কিন্তু ভিড়টা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এখানে তারা পানিতে আনন্দে মেতে উঠেছে সকলে এবং নগরবাসী, এবং শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রামের আশপাশের যে জেলাগুলো রয়েছে এমনকি রাজধানী ঢাকা থেকেও অনেকে এসেছেন এখানে ঈদের আনন্দ উপভোগ করতে। বিশেষ করে সি ওয়ার্ল্ডে মূলত আমরা দেখেছি ভিড়টা বেশি, যেহেতু প্রখর রোদ
আর এই রোদের মধ্যে কিছুটা শান্তি খোঁজার জন্য সবাই নেচে গিয়ে মেতে উঠেছে এসি ওয়ার্ল্ডে। মূলত চলছে ডিজে পার্টি। আপনি জানেন চট্টগ্রামে যে হাতে কোটা কয়টি বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে বিনোদন কেন্দ্র সি ওয়ার্ল্ড হচ্ছে একটা অন্যতম, যেখানের মধ্যে শত শত দর্শনার্থী আজ নাচে আনন্দে নাচো মাতে আরাম। তারা শুধু পরিবার পরিজন নিয়ে সবাই আসছে ঈদের আনন্দ উপভোগ করতে। মূলত সকাল থেকে দর্শনার্থী ভিড় বাড়তে শুরু করে, বেলা যত বেড়েছে দর্শনার্থী ভিড় তত বাড়তে দেখছি আমরা। এক্ষেত্রে আয়োজকরা বলছেন দর্শনার্থীদের নিরাপত্তা এবং তাদের আনন্দ উপভোগ যাতে নির্বিঘ্ন হয় সেই অনুযায়ী তাদের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা থেকে আনা হয়েছে ডিজে সায়েমকে, যিনি সকাল থেকে ডিজে পার্টির মাধ্যমে আনন্দে সবাইকে মাতিয়ে তুলেছেন। এক্ষেত্রে প্রায় সকাল থেকে আয়োজকরা জানিয়েছেন আজ সকাল থেকে ঈদের আনন্দের জন্য প্রায় 1000 দর্শনার্থী আজ ভিড় করেছে এই বিনোদন কেন্দ্রটিতে। মূলত চট্টগ্রাম যে কয়টি বিনোদন কেন্দ্র তার মধ্যে একটি অন্যতম এবং কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই বিনোদন কেন্দ্রে আনন্দ উপভোগ করছেন শত শত দর্শনার্থী। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামের ফয়েজ লেক থেকে সর্বশেষ। পারমিতা। কমলদের ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম রাজধানীর বাইরে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোর খবর এবং সেখানেও রাজধানীর আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোর মতোই উপচে পড়া ভিড় রয়েছে দর্শনার্থীদের। চলে যাচ্ছি পরের খবরে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের অধীনে থাকা অর্ধশতাধিক পার্কের বেশিরভাগই বর্তমানে বেদখল। দখলদারদের তালিকায় স্থানীয় প্রভাবশালী মহল ছাড়াও রয়েছে পুলিশের নাম। সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা, ভূমিদস্যুদের দৌরাত্ম্য এবং পার্ক বা উদ্যানকে গুরুত্বপূর্ণ নাগরিক সেবা হিসেবে না দেখার মানসিকতাকেই এর জন্য দায়ী করছেন নগরবিদরা। যদিও পার্ক দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র। রাশেদ বাপ্পির রিপোর্ট। শহুরে নাগরিকদের একঘেয়ে জীবনে কিছুটা প্রশান্তি দিতে যে পার্ক, সেখানে সারিবদ্ধভাবে বিশ্রাম নিচ্ছে গাড়ি। রাজধানীর পল্টন মোড়ের মুক্তাঙ্গন পার্কটি এভাবেই দখল করে রেখেছে রেন্টেকার ব্যবসায়ীরা। দখলদারদের তালিকা থেকে বাদ পড়েনি পুলিশের নামও। পার্কের ভেতরেই পুলিশের বিশেষ শাখার পল্টন জোনের অফিস। মসজিদ নির্মাণ করেও চলছে স্থায়ী দখলের পায়তারা। এখানে সবাই থাকতে পারবে, আইতে পারবে, একটু বসতে পারবে, মুক্ত অঙ্গন, সবার জন্য মুক্ত। যেহেতু আমাদের নির্দিষ্ট জায়গা নাই, এজন্য অবৈধতা অবশ্যই। বিশেষজ্ঞদের মতে একটি আদর্শ নগরীর মোট আয়তনের 20% খোলা মাঠ বা পার্ক থাকা প্রয়োজন, যেখানে রাজধানী ঢাকায় আছে মাত্র 4% খোলা জায়গা। এছাড়া সিটি কর্পোরেশনের সিটিজেন চার্টার অনুযায়ী নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে পার্ক থাকার কথা থাকলেও রাজধানীর 54টি পার্কের 33টির অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। উত্তর যাত্রাবাড়ি পার্ক 80-র দশকে 1.2 একর জায়গা জুড়ে স্থাপিত পার্কটির বর্তমান ভূমি মাত্র 40%। 4টি সরকারি স্থাপনা সহ পার্শ্ববর্তী স্কুলের পেটে বাকি জায়গা। সিটি কর্পোরেশনের অফিস, সিটি কর্পোরেশনের টয়লেট, ওয়াশার পাম্প, এজন্য পার্কের জায়গা সংকুচিত হয়ে গেছে। সকালবেলা এখানে ঘোরা যেত, ব্যায়াম করা যেত, কিন্তু সেই ব্যায়াম করার বা ঘোরাফেরার জায়গাটুকু নষ্ট হয়ে গেছে। নেতারা এই পার্কটি মানুষের দোকানদারের কাছ থেকে চাঁদা আদায় করছে এবং তাদের কারণেই এটি ব্যবহার করা হচ্ছে। ময়লার ভাগার, পাবলিক টয়লেট, ওয়াসার পাম্প, ছিন্নমূলদের আবাস কি নেই রাজধানীর পার্কগুলোতে। এসব পার্ক দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনকে দায়িত্ব নিতে বলছেন নগরবিদরা। সরকারের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রভাবশালী মহলের অনীহা এবং কুচক্রী মহলের প্রচেষ্টার জন্য আমরা এই মাঠগুলিকে উদ্ধার করা এবং সংরক্ষণ করতে পারছি না। সিটি কর্পোরেশন পুরোপুরিভাবে এই মাঠগুলিকে সংরক্ষণের দায়ভার তার উপরে বর্তায়। এদিকে পার্কগুলো দখলমুক্ত ও সংস্কারের আশ্বাস দিলেন নগরপিতা। বেশ কিছু পার্ক এখনো আপনার অবৈধ দখলে আছে, সেগুলোকে দখলমুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বেশ কয়েকটা ইতিমধ্যে আমরা দখলমুক্ত করতে সক্ষম হয়েছি। তবে সংশ্লিষ্ট সকলের সদিচ্ছা না থাকলে মেয়রের উদ্যোগ কতখানি আলোর মুখ দেখবে তা নিয়েও সংশয় রয়েছে নগরবিদদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষ হচ্ছে আজ। কাল থেকেই যোগ দিতে হবে যার যার কর্মস্থলে, তাই অনেকেই ফিরতে শুরু করেছেন রাজধানীতে। এই মুহূর্তে রাজধানী বিমানবন্দর রেল স্টেশনে আছেন রিপোর্টার ওমর ফারুক। বাড়ি ফেরত মানুষের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি ওমরের কাছে। ওমর। সাজ্জানা, আপনি জানেন যে আজ ঈদের পরদিন, তারপরেও কিন্তু রাজধানী ছেড়ে যারা শেকড়ের টানে নিজের বাড়িতে যেতে চাচ্ছেন তারা কিন্তু নির্বিঘ্নে এবং ভোগান্তি ছাড়া যেতে পারছেন না। আপনি যদি আমার পেছনে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে সেই সকাল ভোর থেকেই শত শত মানুষ এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে বসে আছেন এবং তাদের অনেকেই অভিযোগ করেছেন যে তারা সেই ভোর থেকে এখানে অপেক্ষা করলেও এখনো পর্যন্ত তারা আসলে তাদের যেই ট্রেনে যেতে চান সেই ট্রেন এখনো তারা পাননি। এর পাশাপাশি আরও অভিযোগ আমরা পেয়েছি, সেটি হচ্ছে যে এই স্টেশন থেকে অগ্রিম টিকিটও দেওয়া হচ্ছে। অনেকেই অভিযোগ করেছেন যে যারাই অগ্রিম টিকিট নিতে
এসেছেন তাদেরকে প্রতিটা টিকিটে 20 থেকে 40 টাকা করে বেশি দেয়া লেগেছে। এবং এই বিষয়ে আমরা এই স্টেশনের মাস্টারের সাথেও কথা বলেছি। তিনি যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু আমরা সেই অভিযোগের সপক্ষে কিন্তু এখানে যারা ভুক্তভোগী আছেন তাদের কাছ থেকে অনেক অভিযোগ পেয়েছি। সঞ্জনা, এই যে এখানে যে আপনি যাদেরকে দেখছেন তারা আজকে যেসব ট্রেন চলবে সেসব ট্রেনের যাত্রী যেমনিভাবে আছে তেমনিভাবে স্টেশন মাস্টার বলছেন যে অনেকগুলো ট্রেনই আজকে চলবে না। সেই সকল ট্রেনের যাত্রীরাও আজকে এখানে আজকে এই স্টেশনে এসে ভিড় করেছেন। স্টেশন মাস্টার আমাদেরকে জানিয়েছেন যে আজকে সব মিলিয়ে 17টি ট্রেন চলবে এবং 13টি ট্রেন আজকে চলাচল বন্ধ থাকবে। যে সকল ট্রেন আজকে চলবে না সে সকল ট্রেনের যাত্রীরা যেন খোঁজ নিয়ে তারপরে রেল স্টেশনে আসেন, এই বিষয়টিও আহ্বান জানানো হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে। সঞ্জনা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। দর্শক, রাজধানীর রেল স্টেশন এলাকা, রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এলাকা থেকে জানাচ্ছিলেন রিপোর্টার ওমর ফারুক। সেখান থেকে তিনি জানিয়েছেন যে ঈদের ছুটি শেষ হওয়ার কারণে এখন কিছু মানুষ রাজধানীতে আসা শুরু করেছেন, যদিও এখনো বেশিরভাগ মানুষই তাদের বাড়িতে অবস্থান করছেন। পশ্চাৎপদ মানসিকতার কারণে সন্তানের বয়সন্ধিকালীন পরিবর্তনকে এখনো অধিকাংশ পরিবার লজ্জার মনে করে। তাই শরীরের এই স্বাভাবিক পরিবর্তন সম্পর্কে আগে থেকে ধারণা না থাকায় অনেকেই সহজে তা মেনে নিতে পারেন না। বিশেষজ্ঞদের মতে পারিপার্শ্বিক পরিবেশের কারণে বয়সন্ধিকালে কিশোর কিশোরীরা দ্বিধাদ্বন্দ্ব আর হতাশায় ভোগেন, যা তাদের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। এ থেকে উত্তরণে বাবা মা আর সন্তানদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিকল্প নেই। বিস্তারিত মৌসুমী ইসলামের রিপোর্টে। 14 বছরের কিশোরী স্বর্ণা ও বন্যা যমজ এই দুই বোনের আগের মতো ছাদে গিয়ে আকাশ দেখা কিংবা পাড়ার অলিতে গলিতে সাইকেল চালানো হয় না। কৈশোরে পা রাখার পর পরিবারের নানা বিধি নিষেধে দুই বোনের খুনসুটির কিংবা মন খারাপের অধিকাংশ সময়ই কাটে বাসার এই বারান্দাটিতে। ভয় ছিল, কান্না করতাম, রাত হলে রাত সারা রাত কান্না করতাম, কাউকে বুঝতে দিতাম না, নিজে কষ্ট পেতাম আর মাকেও শেয়ার করতাম না, আগে থেকে তো জানতাম না কিছু। তো আমি চাইতাম যে ও যাতে না জানুক, আমি সবার থেকে ব্যাপারটা হাইড করে রাখতাম। বাট একসময় বুঝলাম যে না, এটা শুধু আমার না, এটা আমাদের সবারই হবে। যখন ওদের বয়স হবে, বয়সের সাথে সাথে তো ওদের মনটাও পরিবর্তন হয়, এর জন্য আগে থেকেই বলা হয়নি আর কি। এই পরিবারের মতো অধিকাংশ বাবা মাই সন্তানদের কৈশোরের এই স্বাভাবিক শারীরিক পরিবর্তনকে এখনো লজ্জার মনে করেন। তাই আগে থেকে সন্তানদের এ বিষয়ে ধারণা দিতে সংকোচ বোধ করেন। প্রথম যখন হয়েছে তখন সবাই ভাবে যে কোনো একটা রোগ হয়তো বা বড় কোনো রোগ হয়েছে, বাট যদি আগে বলা হতো তাহলে ভাবতাম না। যে পরিস্থিতি চলতেছে, যে আমি আগে থেকে যদি সচেতন করে দিই আমার মেয়েরা সচেতন হয়ে যাবে যে আমার আম্মু না এটা বলছিল। বিশেষজ্ঞের মতে পরিবারগুলোর এই সংকোচ বোধের কারণে অনেক সময় কিশোর কিশোরীরা ভুল সঙ্গদোষে বিপদগ্রস্ত হয়ে পড়েন, যা তাদের ভবিষ্যৎ জীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলে দেয়। সেখানে এক ধরনের লজ্জা, এক ধরনের সংস্কার, এক ধরনের ভয় আমাদের মধ্যে কাজ করে। জানবার পরে যদি আমার উঠতি বয়সী ছেলে বা মেয়েটি যদি ডিরেলড হয়ে যায়, বিচ্যুত কোনো সম্পর্কে সে জড়িয়ে পড়ে, ছেলে মেয়েরা ফিলদি ওয়েতে, অশ্লীল ভাবে, নোংরা ভাবে, ডার্টি ওয়েতে তারা যে বন্ধু বান্ধবদের কাছ থেকে যে জানছে, এই যে প্রক্রিয়াটি, সেই জায়গাটায় হয়তো একটা ইতি টানা যেতে পারে। এই সমাজবিজ্ঞানীর মতে এই অবস্থা থেকে উত্তরণে সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজের পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। তবেই সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে কৈশোরে পা রাখা প্রত্যেকে। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সালের মধ্যে বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণে 17 দফা পরিকল্পনা অনুমোদন করেছে জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টেকসই উন্নয়ন এজেন্ডার শীর্ষ সম্মেলনের প্রথম দিনে আগামী 15 বছরে এসব পরিকল্পনা বাস্তবায়নে একমত হন বিশ্ব নেতারা। আগামী 28 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে শুক্রবার
টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলনে অংশ নেন বিশ্ব সংস্থাটির সদস্য রাষ্ট্রের সরকার প্রধান ও কূটনীতিকরা। এদিনের সভায় আলোচনার কেন্দ্রে উঠে আসে দারিদ্র্য ও অসমতার মতো প্রধান সমস্যাগুলো দূর করার উপায় সম্পর্কে। আর এজন্য গত আগস্টে জাতিসংঘে গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি সর্বসম্মতিক্রমে সম্মেলনে অনুমোদন করা হয়। দারিদ্র্য দূরীকরণে 17 দফা পরিকল্পনার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, স্থিতিশীলতা রক্ষা, জলবায়ু পরিবর্তন রোধের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়। সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের পাশাপাশি নিরাপত্তা পরিষদের সংস্কার দাবি করেন। স্প্যানিশ লা লিগার খবর। লা লিগায় লা পালমাসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময়ে রাত 8টায়। একই দিনে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ খেলবে মালাগার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে রাত 10:15টায়। অন্যদিকে ভিয়ারিয়ালের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ, এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে রাত 12:30টায়। গেল ম্যাচে 11 বছর পর সেল্টা ভিগোর মাঠে স্বাগতিকদের বিপক্ষে 1-4 গোলে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। সেই এক হারের পরই টেবিলের শীর্ষস্থান থেকে পঞ্চম স্থানে নেমে এসেছে কাতালানরা। তবে সেই বেদনা ভুলতেই লুই এনরিকের শিষ্যরা এবার নু ক্যাম্পে আতিথ্য দেবে এবারের লিগের নতুন দল লা পালমাসকে। কোনো ইনজুরি না থাকায় দলের সবাইকেই পাচ্ছেন কোচ লুই এনরিক। অন্যদিকে আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবে মালাগার বিপক্ষে। দারুণ ছন্দে থাকা মাদ্রিদিস্তানরা চাইবে এই ম্যাচেও বড় জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান পাকা করতে। সেই সঙ্গে মাত্র 1 গোল করলেই সব ধরনের ফুটবলে 500 গোলের অনন্য রেকর্ডের মালিক বনে যাবেন রোনালদো। তবে আগের ম্যাচের মতো বেনিতেজ এ ম্যাচেও হয়তো তার সেরা একাদশে পাবেন না রদ্রিগেজ ও বেলকে। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানী সহ সারা দেশে আজও চলছে চামড়া বেচাকেনা। গরমে পচে নষ্ট হওয়ায় লোকসানে মৌসুমী ব্যবসায়ীরা। চামড়া সংগ্রহে লবণ সংকটে আড়তদাররা। কোরবানির দ্বিতীয় দিন রাজধানী সহ সারা দেশে চলছে বর্জ্য অপসারণের কাজ। এখনো কোথাও কোথাও না সরানোর অভিযোগ। গোপালগঞ্জের শিবপুরে মাইক্রোবাস ইজি বাইক সংঘর্ষে একই পরিবারের 6 জন সহ 7 জন নিহত, আহত 4। উন্নয়নে বাংলাদেশ এখন পৃথিবীতে এক বিস্ময়। নিউ ইয়র্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক। এবং ঈদের ছুটিতে প্রিয়জনদের নিয়ে রাজধানী সহ আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়। গরমেও ম্লান হয়নি উচ্ছ্বাস আর আনন্দ। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।